সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়ে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব ঈদ যাত্রা, করোনা পরিস্থিতি এবং করোনা সংক্রমণ নিয়ে। এই আলোচনা অনুষ্ঠানে আমরা তিনজন সিনিয়র সাংবাদিককে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন, আছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ জনাব মাসুদ কামাল, সঙ্গে আরও আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব আবু জাফর সূর্য। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করি। আপনি গত ঈদ যাত্রায় আমাদের স্টুডিওতে আলোচনা করে গিয়েছিলেন ঈদ উল ফিতর অনুষ্ঠানের, মানে ঈদ যাত্রা একেবারে আগে, এবং সেখানে আপনি খুব জোর দিয়ে বলেছিলেন যে মানুষকে আপনি আটকে রাখতে পারবেন না, ঈদ যাত্রা মানুষ যাবে এবং সংক্রমণ বাড়বে, এবং আমরা বাস্তবে তাই দেখেছি যে ঈদের গত মার্চে দ্বিতীয় ঢেউ আসার পরে এক ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। তারপরে ঈদ উল ফিতরের পরপর সংক্রমণ বাড়তে থাকে এবং সেই বাড়া এখন এসে একেবারেই মানে উদ্বেগজনক হার তৈরি হয়েছে। সংক্রমণের হারও অনেক বেশি, 30-এর উপরে, মৃত্যু গড়ে 200-র উপরে। এমনি একটি পরিস্থিতি আমাদের সামনে আরেকটি ঈদ, ঈদ উল আজহা, মানে কোরবানির হাট, সব কিছু মিলিয়ে কি বলবেন আপনি? দেখেন, আসলে একটা জিনিস কি, আমরা আসলে একটা ভয়াবহ সংকটের মুখে আছি। এমন একটা রোগকে আমরা কমব্যাট করতে যাচ্ছি যে রোগটা সম্পর্কে আমরা কেউ খুব বেশি কিছু এখন অর্জন করতে পারিনি, রোগটা প্রতিরোধ করার ক্ষেত্রে এবং রোগটাকে মানে আপনার হয়ে গেলে চিকিৎসার ক্ষেত্রে। তো তখন আমরা কার উপর নির্ভর করব? মানুষ যখন অসুস্থ হয় তখন দুটো কথা বলে, যে উপরে আল্লাহ, নিচে ডাক্তার। ভালো মন্দ আল্লাহর হাতে সব কিছু, উনি ঠিক করবেন অথবা বাঁচাবেন। আর নিচে হলো ডাক্তারের হাতে। কারণ কি, হয় ডাক্তার, সে ডাক্তার হিন্দু না মুসলমান না খ্রিস্টান তা কিন্তু কেউ বলে না, বলে ডাক্তার। কারণটা হলো ওই ভদ্রলোক অথবা ওই ভদ্র মহিলা রোগটা সম্পর্কে লেখাপড়া করেছেন। যেহেতু লেখাপড়া করেছেন, উনি এর সম্পর্কে জানেন। এটা কিন্তু কমন সেন্স দিয়ে হবে না। নিশ্চয়ই না, ফাইন। জ্ঞান না থাকলে আপনি চিকিৎসা করতে পারবেন না। আমাদের এখানেও কিন্তু একই জিনিস, যে করোনাটার কি হতে যাচ্ছে এই সংক্রান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য একটা জাতীয় পরামর্শক কমিটি আছে, মানে কারিগরি পরামর্শ কমিটি, যারা ডাক্তার এবং এই ভাইরোলজি সম্পর্কে বুঝেন। ওনারা পরামর্শ দিচ্ছেন, বাস্তবায়ন তো সরকার করবেন। পরামর্শটা যে সরকার যথাযথভাবে বাস্তবায়ন করবেন তাকে বলা যায় ভালো সরকার। কারণ টেকনিক্যাল বিষয় উনি বলছেন, উনি শুনবেন। আমাদের টেকনিক্যাল কমিটি যে সমস্ত পরামর্শ দেন, সেই সমস্ত পরামর্শকে আমরা আদেশ আকারে আসতে দেখি না। এখানে হলো গিয়ে ট্র্যাজেডিটা। যেমন আমি একটা উদাহরণ বলি, একেবারে আসে নাই তা কিন্তু বলা যাবে না। উদাহরণ দিয়ে আপনাকে, আংশিক হলো, আজকে আলাপ করতেছি না, উদাহরণ দিয়ে বলতেছি আপনাকে। জুন মাসের 27 তারিখ থেকে কঠোর লকডাউন দেওয়ার কথা ছিল, এটা পরামর্শ কমিটির সিদ্ধান্ত, সরকার একমত। তারপর 26 তারিখে এসে সরকার বললো না, আরো 3 দিন পরে দেব। এটা কি 3 দিন কি পরামর্শ কমিটির সিদ্ধান্ত ছিল? কি কারণে আপনি করেছেন সেটাও কিন্তু আমরা ধারণা করতে পারি টুকটাক, বাট আমাদের কাছে বলা হয়নি। যিনি সিদ্ধান্ত চেঞ্জ করেছেন উনি কি বলেছেন যে আমি এই কারণে সিদ্ধান্ত চেঞ্জ করলাম? কেউ জানে? কেউ জানে না, কেউ কিন্তু জানে না। এবারে এসে পরামর্শ কমিটি বলেছে লকডাউন চলবে, এবং ওখান থেকে বেরিয়ে এসে সরকার সিদ্ধান্ত দিল যে শিথিল হবে 23 তারিখ পর্যন্ত। এটা শোনার পর পরামর্শ কমিটির একাধিক ব্যক্তিকে আমি বলতে শুনেছি এবং সেটা পত্রিকা এসেছে, এই সিদ্ধান্ত হবে আত্মঘাতী। এখন আমি শেষ করে দেবো। এখন একজন ডাক্তার যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, তিনি বলতেছেন এই সিদ্ধান্ত আত্মঘাতী। আত্মহত্যা করার অধিকার অনেকে থাকতে পারে, বলতে পারে আমি আত্মহত্যা করব। সরকার আত্মহত্যা করতে চায়, করতে পারে, আইন পারমিট করে না। আমাদের আইনে নাই। আসবো আবার, আপনার কাছে নিজে আসবো। মানে কাজী রওনাক, আমরা যেটা দেখলাম ঈদ যাত্রা এখন অলমোস্ট, ঈদ যাত্রা প্রায় মানে শেষের দিকে, শেষ পর্যায়ে। এমনি একটা অবস্থাতে লঞ্চে
বাসে ট্রেনে কিছুটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, কিন্তু বাকি দুটোই কিন্তু স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। মানে মানে কি বলবেন আপনি? আমি একটু মাসুদ কামাল যে কথাটা বললেন ওখান থেকে একটু আমি যে আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনি বললেন যে পরামর্শ কমিটি যারা তারা সবাই ডাক্তার, তারা ভাইরোলজি সম্পর্কে বিশেষজ্ঞ। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত হতে পারলাম না, কারণ হলো ভাইরোলজি সম্পর্কে তারা যতটাই মানে জ্ঞানী হোক না কেন, করোনা সম্পর্কে তাদের কতটুকু ধারণা আছে, কারণ সারা পৃথিবী কোথাও এখনো করোনা সম্পর্কে 100% কোনো ক্লিয়ার কনসেপ্ট বা কিছুই আসে নাই। এটা একটা জিনিস। আর যেটা আমি বলতে চাচ্ছি আসলে যে ওনার ভাইরোলজি সম্পর্কে যতটাই জ্ঞানী হোক না কেন, বাস্তবতা সম্পর্কে তাদের কিন্তু জ্ঞানটা একটু কম। কারণ হলো ওনারা তো একটা অর্ডার দিল, আমি আপনাকে যদি বলি যে এই এই এক মগের ভেতরে আপনি 1 কলসি পানি ঢেলে দিবেন, আমি অর্ডার দিলাম যে 1 কলসি পানি ঢালা দরকার, সেটা কি সম্ভব? সেটা তো সম্ভব না। আপনাকে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করতে হবে, আমাদের দেশের সার্বিক মূল্যবোধকে চিন্তা করতে হবে, আমাদের সব কিছু চিন্তা করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না আমি জানি, কিন্তু স্বাস্থ্যবিধি মানার জন্য কি দরকার? দরকার যেটা মূল দরকার সেটা হচ্ছে সোশ্যাল মোটিভেশন। আপনি এখানে পিস্তল দিয়ে, বন্দুক দিয়ে, আর সেনাবাহিনী দিয়ে, আর্মি, র্যাব দিয়ে আপনি এটাকে মানাতে পারবেন না। আপনার বুঝাতে হবে যে ভাই আপনার সেফটি আপনার কাছে, আপনার জীবন আপনার কাছে। আপনি যদি এগুলো ফলো না করেন তাহলে আপনার জীবন অবশ্যই একটা স্টেক হয়ে যাবে। এই ব্যাপারগুলো আমাদেরকে বোঝাতে হবে, এবং সেটার জন্য দরকারটা কি? আমরা কিন্তু এই জায়গাগুলোকে মিস করে যাচ্ছি। 1.5 বছরের পরে আবার আর একটা বড় ঢেউ এসছে। না, সেটি আসছে, কিন্তু আমি একটু আপনার কাছ থেকে কাজী রওনক একটু ক্লিয়ার হই। সেটা হলো যে আপনি কি বলছেন যে এই যে লকডাউনটা শিথিল করে দেওয়া, যেহেতু আমাদের মানে আর্থসামাজিক অবস্থা, কোরবানির পশুর হাট সবকিছু মিলে এটা এই সিদ্ধান্তটা কি মানে যৌক্তিক ছিল বলছেন? আমি বলবো যে লকডাউন, সত্যি কথা বলতে সারা পৃথিবীতে দেখা গেছে যে লকডাউন দেওয়া হয়েছে, ইমপ্রুভ করেছে, লকডাউন খুলে দিয়েছে, আবার ডিট্রেট করেছে। রাইট। তো আমাদেরকে এটা চেক অ্যান্ড ব্যালেন্স করে চলতে হবে। এবং কেউ যদি মনে করে যে আমরা 14 দিন না, আমরা 14 মাস লকডাউন দিব তারপরে করোনা পৃথিবী থেকে উড়ে যাবে, তা কিন্তু না। নিশ্চয়ই। উই হ্যাভ টু লিভ উইথ ইট। এবং এটা কিন্তু আমাদের সাধারণ যেই রোগ বালাই হয় একটা পর্যায়ে গিয়ে এটা সেই পর্যায়ে পৌঁছাবে। এখন এই যে আপনি যে কথাটা আমাকে বললেন সেটা আমি আপনাকে বলছি, এই যে শিথিল করা হলো, শিথিল না করে কোনো বিকল্প ছিল না। এদেশে যেখানে 90%-এর উপরে মুসলমান, যেখানে আমরা ধর্মভীরু, সেখানে কোরবানি হবেই। তা কোরবানি কি ঘরে বসে হবে? নিশ্চয়ই, সেটা তো আছেই। মানে ধর্ম একটা বিষয় তো আছেই, পাশাপাশি কোরবানি হাটকে ঘিরে যে অর্থনৈতিক যে সার্কেলটা আছে, হিউজ সার্কেল, হাজার হাজার কোটি টাকার। তারপরে যে খামারিরা সারা বছর 2 বছর 3 বছর ধরে যে গরু বা লালন পালন করেছে, সেটা তাদের একটা, অনেকে দাদন নিয়ে টাকা নিয়ে এসে লালন করছে। সেই ব্যাপারে আমাদের কোনো মানে নাই, কোনো দ্বিমত নাই, কিন্তু মানে মত পার্থক্য তৈরি হয়েছে। নিশ্চয়ই আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু শুনে আসি জনাব আবু জাফর সূর্যের কাছ থেকে। জনাব আবু জাফর সূর্য, আপনি আলোচনা শুনছিলেন, কিন্তু যেই জিনিসটা তৈরি হয়েছে যে এই হাট বসানো, ঈদযাত্রায় যাওয়া, কিন্তু এসবের মধ্যে কিন্তু স্বাস্থ্যবিধিতে অনেকাংশে উপকৃত হচ্ছে। বলা হচ্ছে 23 তারিখ থেকে যে কঠোর লকডাউনের আবার ঘোষণা, সেই ঘোষণাও বরং এটি এই স্বাস্থ্য বিরোধী হয়েছে সিদ্ধান্তটা। কি বলবেন? ধন্যবাদ। আমরা দুজনের আলোচনা শুনছিলাম, দুজনেই আমার গণমাধ্যমে আমাদের বড় ভাই, শ্রদ্ধাভাজন। তাদের সাথে খুব বেশি ভিন্ন মত পোষণ করছি না, কিন্তু আমি একটু অন্যভাবে বলতে চাই যে এই যতদিন থেকে এই মহামারী বাংলাদেশেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে, এর মধ্যে যত লকডাউন যে ভাষাই বলেন না কেন, কোনোটাই তো কার্যকর হয় নাই সত্যিকার অর্থে। এবং রৌনক ভাই বলছেন যে মানুষকে সচেতন করা এবং এই যে মোটিভেশন করবার জন্য যে উদ্যোগটা, আপনি আর্মি, পুলিশ, বিডিআর দিয়ে তো আসলে জনগণকে এটা থেকে রক্ষা করতে পারবেন না, সম্ভাবনা। আমার যতদূর মনে হচ্ছে, যদি আমি ভুল না করে থাকি, যতদূর পর্যন্ত পুলিশে রয়েছে তার চেয়ে বাংলাদেশে কিন্তু প্রাথমিক শিক্ষক বেশি রয়েছে। আমাদের প্রাথমিক শিক্ষক স্কুলটা বন্ধ ছিল, তো স্কুলটা কিন্তু প্রত্যেক গ্রামেই একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখন। মানে প্রাথমিক বিদ্যালয় শূন্য কোনো গ্রাম বাংলাদেশে এখন আর নেই। 1500 গ্রাম বিদ্যালয়হীন ছিল, সেটাও কিন্তু এই সরকার কিন্তু সেই প্রত্যেক গ্রামে একটি বিদ্যালয় দিয়েছে, এবং 3 থেকে 7-8 জন শিক্ষক রয়েছে
যাদের সাথে কিন্তু গ্রামের মানুষের সাথে অনেক যোগাযোগ রয়েছে, এবং ঠিক যেমন প্রাথমিক বিদ্যালয় রয়েছে, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, মাদ্রাসা রয়েছে, ইবতদায়ী মাদ্রাসা রয়েছে, এর সাথে সংশ্লিষ্ট যে মানুষগুলো, যে শিক্ষকরা, শিক্ষিকারা রয়েছে, এদেরকে কিন্তু কোনো না কোনোভাবে এই অ্যারেঞ্জমেন্ট, এই কাজে কোনো না কোনোভাবে সচেতন করবার জন্য যুক্ত করার সুযোগ ছিল। মানে আমি ওই কথা বলতে চাচ্ছি যে পুলিশ, বিডিআর, আর্মি দিয়ে যে এই সচেতনতা তৈরি করবার জায়গাটা কিন্তু খুব ছোট। কখন করবেন? যেমন এই গত 2-3 দিনের মধ্যেই বলি যে আপনি গরুর বাজারের কথা বলেন, যে এটা একটা বড় অর্থনৈতিক কর্মকাণ্ড দেশে, এবং প্রান্তিক গ্রামীণ পর্যায়ে মানুষগুলো, যে মানুষগুলো একটা 2টা গরু লালন পালন করে, বছর শেষে গরুটা বিক্রি করতে পারলেই তার সংসারটা চলবে। এবং ধর্ম তো যিনি নিয়ে আলোচনা করেছেন, ওখানে বলতে চাই না, হ্যাঁ কোরবানি তো মানুষ দিবেই, এবং এটা নিয়ে নানা ব্যাখ্যাও থাকতে পারে, ধর্মীয় শিক্ষাগুরুদের বা ওনাদের মতামত থাকতে পারে, কিভাবে কতটা কেউ বড়টা কোরবানি দেয়, কেউ ছোটটা কোরবানি দেয়, এই বিষয় নিয়ে আমার কথাবার্তা বলবার নাই। কিন্তু এখানে অর্থনীতি অনেকটা নির্ভর করছে। আবার যখন আপনি লকডাউন দিচ্ছেন, তখন আপনি গার্মেন্টস সহ অন্যান্য কারখানা খুলে রাখছেন, নানা অজুহাতের মানুষ বের হচ্ছে, তারা কিভাবে যাবে? মানে এর কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয় না। অথবা যে মানুষগুলো একদম দিন আনে দিন খায়, গত 1.5 বছর হয়ে গেল, এটা একটা রেশন কার্ডের মধ্যেও আনা যেত। কারা আমরা গণমাধ্যমের মানুষ, আমরা 4 জনই দেখেছেন, একটা ফোন নম্বরের 200 মানুষই কিন্তু আমরা প্রণোদনা নিতে দেখেছি। মানে কোনো সিস্টেমটা শুধু ডেভেলপ করে নাই। রনক ভাই বলেছেন, মাসুদ কামাল ভাই বলেছেন যে ভাইরোলজির মানে এক্সপার্টিস যারা, এরাই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছে, তাহলে অর্থনীতি বিশেষজ্ঞ কিন্তু এখানে থাকে নাই। না, সেটা অর্থনীতি বিশেষজ্ঞ না দিয়ে যদি আমার অর্থনীতির প্যাটার্নটা বা কাঠামোটার কোন জায়গায় রয়েছে, মানুষের অবস্থানটা রয়েছে, আমি এই চ্যানেলেও কিন্তু বলেছি, আমি নিজে ওই পক্ষের মানুষ যে করোনা ভয়ঙ্কর না ক্ষুধা ভয়ঙ্কর। আমি কিন্তু ক্ষুধা ভয়ঙ্করের পক্ষের মানুষ। যেটা মাসুদ কামাল, যেটা কাজী রওনাক হোসেন বললেন, আমিও যদি এভাবেই বলি যে আপনি এরকম একটি আমাদের দেশের মতন একটি দেশে যেখানে কোরবানির সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত, তার সাথে কয়েক লক্ষ বলি কেন কোটি মানুষের রুটি রুজি অর্থনৈতিক মানে কর্মকাণ্ড জড়িত, সব কিছু মিলে সরকারের আর কি করার ছিল এই মুহূর্তে লকডাউন শিথিল করা ছাড়া? রৌনক ভাই যে কথাটা বললেন, এই কথাটা কিন্তু একভাবে ঠিক এরকম। যেমন প্রথমে যে কথাটা বললেন যে ভাইওলজি বিশেষজ্ঞ যারা বলতেছেন, তারাও তো সব কিছু জানেন না, এটাও ঠিক জানেন না, আসলেই জানেন না। বাট আনফর্চুনেট কি জানেন, যে আজকে আমার কোভিড হয়, এই রনক ভাই কিন্তু আমাকে একজন ভাইওলজির কাছে নিয়ে যাবেন, যেতেই হবে, উনি নিয়ে যাবেন। কিন্তু যাকে উনি সার্টিফিকেট দিচ্ছেন যে এটা কিছু জানে না, তাও আমরা তার কাছে যাব। কেন যাব? উনি কেন হইলেও উনিই জানে। হ্যাঁ, না জানে, যতটুকু জানে হ্যাঁ ততটুকু উনি জানে। রাইট, এক্স্যাক্টলি। কাজে আমাদের যদি কারো কথার উপর নির্ভর করতে হয়, এই যে কম জানা লোকটা, তার কথার উপর নির্ভর করতে হবে। আর একটা তাহলে বিকল্প লোক নিয়ে আসেন না, একটা বিকল্প লোক নিয়ে আসেন। কে? মানে আপনার মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, উনি কি বেশি জানেন? না, কাজে আলোচনাটা ভাবেই হবে। আর একটা কথা আমি বলি, কি করতে পারতো? হ্যাঁ, যখন যেমন ওই যে টাইটানিক যখন ডুবে গেল, খেয়াল আছে আপনাদের, সিনেমা দেখেছি আমরা, তখন কি হলো? সবাইকে বাঁচানো যাবে না, কাউকে বাঁচানো যাবে। উনি কিন্তু একটা প্রায়োরিটি লিস্ট করেন যে কারা আগে নামবে, কারা আগে জাহাজে উঠবে, মেয়েরা উঠবে, শিশুরা উঠবে, তাই না? আপনার কি সেই প্রায়োরিটি লিস্টটা আছে? সেই প্রায়োরিটি লিস্ট আপনার আছে? আপনি কি করেছেন? আপনি গার্মেন্ট খুলে দিয়েছেন, প্রত্যেকটা বাংলাদেশে এই যাবৎকালে, মানে 23 তারিখ থেকে কিন্তু বন্ধ রাখা হবে লিখে রাখেন আপনি, আবার লিখে রাখেন। আমি আপনাকে আজকে 2টা ভবিষ্যৎবাণী করবো, আগে করছিলাম না, দেখে মিলা যাবে। এরপরে আমাকে লোকে খুঁজবে জ্যোতিষ হিসাবে, এই জ্যোতিষ কোথেকে আসলো বলবো আমি আপনাকে। কোন গার্মেন্টস ফ্যাক্টরিকে এই গভর্নমেন্ট বন্ধ রাখতে পারবে না, একদিনের জন্য পারবে না। না, কিন্তু এবার তো মানে গার্মেন্টস মালিকরা, বিজেপির নেতারা এই মানে ক্যাবিনেট সেক্রেটারির সাথে দেখা করেছিল, কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি মোটামুটি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। দেখা করার চা বিস্কুট তো খাওয়া হয়েছে না, সেটা তো হয়েছে তো। হ্যাঁ, আর আলোচনা করার দরকার নেই, আমি যেটা বলি সেটা শুনেন, তারপরে আপনি এটা মিলাই নেন। তো কোনো একটা লকডাউনে গত 1.5 বছরে গার্মেন্টস ফ্যাক্টরি আপনি একদিনের জন্য বন্ধ রাখতে পারেন নাই। প্রায়োরিটি লিস্ট করতে হবে। কিসের প্রায়োরিটি লিস্ট? জীবনের প্রায়োরিটি লিস্ট না কিসের প্রায়োরিটি লিস্ট? যদি জীবনের প্রায়োরিটি লিস্ট আপনি বলেন, তাহলে আপনি গার্মেন্টস খোলা রাখতে পারেন না। আপনি বলবেন যে গার্মেন্টস শ্রমিক তো মরে না। হ্যাঁ, মরে না,
ইহা সত্য। রিক্সাওয়ালারা মরে না, রিক্সাওয়ালার দাবি আমাকে এক রিক্সাওয়ালা হ্যাভি ফাইট করতেছে। কি বলেন স্যার, আমরা তো মরি না, আপনি কোনো রিক্সাওয়ালাকে মরতে দেখছেন? বাট প্রশ্নটা কিন্তু রিক্সাওয়ালা এবং গার্মেন্টস শ্রমিকদের মৃত্যু না। প্রশ্নটা হলো এই রিক্সাওয়ালা এবং গার্মেন্টস শ্রমিক তো তারা এই জীবাণুটা তাদের মধ্যে ঢুকে তাদেরকে কাবু করতে পারে না, কিন্তু এই জীবাণু কিন্তু তাদের সংক্রমিত কাছ থেকে হচ্ছে। অন্যদের মধ্যে Right, ছড়িয়ে পড়ে exactly. যারা কাবু হয়। এক্স্যাক্টলি। কাজে হিসেবটা তো এখানে না সেটা ঠিক Fine. আছে, কিন্তু জি মাস্টার আমি শেষ করি। তাহলে আপনি প্রায়োরিটি লিস্টে কিন্তু আপনি এখন করতে পারেন নাই। আপনি করলেন কি শপিং মল খুলে দিলেন, এটা কি প্রায়োরিটি লিস্টের মধ্যে পড়ে? না নিশ্চয়ই, মানে নিশ্চয়ই পরে। আমি যদি বলি যে এই শপিং মল এই মানে দোকানপাটের সাথে ব্যবসার সাথে যারা মানে জড়িত, তারা দুটো ঈদকে সামনে রেখে বসে থাকে সারা বছরের আয়ের জন্য। তাদের অনেক লোন থাকে, অনেক ব্যবসার অনেক ধার দেনা থাকে, কিন্তু এখন এই সময় যদি 6 দিন 7 দিন ব্যবসা তারা করতে পারে স্বাস্থ্যবিধি মেনে, তাহলে আপনার সমস্যাটা কোথায়? গুড, দুইটা পয়েন্ট। একটা হলো এই সময়ে, এই সময় মানে কোন সময়ে? মানে দুটো ঈদের কথা সময়টা বলছি। কি? সময়টা কি ঈদের সময় না সময়টা করোনার সময়? না দুটো এটা হলো প্রশ্ন। ঈদের না, সময়। আপনি কোন সময়টা গুরুত্ব দিচ্ছেন, ঈদের সময় না করোনার সময়? না, করোনা তো এখন তৈরি হয়েছে। দেখেন, হ্যাঁ। করোনা এখন তৈরি হয়েছে, আপনি কি করোনাকে ইগনোর করতে পারছেন? নিশ্চয়ই না। তাহলে আপনি সবচেয়ে আগে করোনার মধ্যে আছেন, তারপর আপনি এখান থেকে ফাঁক ফোকর খুঁজতেছেন। কিন্তু আর এটা কি বললেন আপনি? স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি বলতে যা বোঝায়, জি। সায়েন্স স্বাস্থ্যবিধি বলতে যা বোঝায়, আপনার এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আছে বসুন্ধরা শপিং মল। আপনি যে আমাকে দেখান তো ভাই, কোন বিক্রেতা এবং কোন ক্রেতা ওখানে স্বাস্থ্যবিধি মেলে কাজ না, করছে? সেইখানেই তো আমাদের জোর দিতে হবে। সেখানে জোর দিয়ে সেখানে করতে। আমি আপনার কাছে আবার আসবো মাসুদ কামাল, আমি আসবো, আমি নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। এরপর আমরা জোর দেওয়ার খবরটা শুনতে পারবো। নিশ্চয়ই আসবো, দেখা যাক। জি মানে কাজের আমি যেটা বলছি, আসলে মাসুদ কামাল একটা জায়গায় একটু আমার কথাটা বুঝতে ভুল করেছে। আমি বলেছি যে ওনারা ভাইরোলজিতে বিশেষজ্ঞ, হ্যাঁ, কিন্তু ওনারা প্রান্তিক জনগোষ্ঠীর যেই ক্ষুধা, যেই সমস্যা এবং অন্যান্য বিষয়ে কিন্তু তারা বিশেষজ্ঞ না, তারা ওইটা নিয়েই জোর দিয়েছে। আর এই যে মাসুদ কামাল এটা বললেন, আমি বলি, আমি জাস্ট 3 দিন আগে আমি বসুন্ধরা সিটিতে গেছিলাম, এবং আমি বলবো আমি যখন গিয়েছি, আমি স্যামসাংয়ের আমার একটা সেট নিয়ে কাজ করতে গেছিলাম, তারা কিন্তু বারবার এটা সবাইকে সরিয়ে দিচ্ছে, ডিস্টেন্স মেনটেন করছে, হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভেতরে ঢুকছে। আমার কথা হলো যে যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি, চেষ্টা তো করা উচিত। আমরা কিছু হইলেও মানছি, কিন্তু আরো একটা জিনিস বলি, আরো বেশি মানে চেষ্টা করতে পারি। আরো একটা জিনিস বলি, আমি যে কথাটা আগেও বলেছি, অন্যান্য মানে মিডিয়াতেও বলেছি, যে আমাদের দুর্ভাগ্য হলো যে জনপ্রতিনিধিদেরকে আমরা এই সচেতনতা বৃদ্ধিতে সম্পৃক্ত করি নাই, করতে পারি নাই। এই যে কথা আবু জাফর সুজা বললেন যে স্কুল, আমি শুধু স্কুল না, একটা এলাকার, আমি তো মনে করি যে আমাদের দেশে এখন, এটা আমি এর আগেও বলেছি আরেক জায়গায়, যে প্রতিরোধ কমিটি, করোনা প্রতিরোধ কমিটি আমাদের করা উচিত সমস্ত এলাকায়, যাতে তারা যেখানে দেখবে যে না স্বাস্থ্যবিধি না মেনে 10টা ছেলে আড্ডা মারছে, তাদেরকে ধরবে যে এই তোমরা করবা না, এইভাবে মোটিভেট করবে না। আমি টহল দিল সেনাবাহিনী বা টহল দিল পুলিশ, একবার টহল দিয়ে চলে গেল আরেক দিকে, আরেকবার আসবে 5 ঘন্টা পরে, ততক্ষণ এর ভিতরে বসে আড্ডা মারছে, এটা হবে না। এই সামাজিকতা তো তৈরি হতে হবে সমাজ থেকে, সেটা তো আপনি বলে তৈরি করতে পারবেন না। আমি বলি না, কিন্তু এটা সরকারিভাবে কিন্তু সম্পৃক্ততা অর্ডারটা দেওয়া উচিত। সেটা কিন্তু কখনই আজ পর্যন্ত আমি জানি না যেটা দেওয়া হয়েছে কিনা, এটা দেওয়া হয়নি। আপনি যদি এই যে কথা আবু জাফর সূর্য বললেন যে স্কুল, প্রাইমারি স্কুলের টিচারদেরকে গ্রামের সবাই মানে, সেটাই ইনভলভ করা ছিল একেবারে, যে মানে হয়তো টিচার বা মাদ্রাসার শিক্ষক এদেরকে ইনভলভ করা হয় নাই, কিন্তু এক ধরনের চেষ্টা নিশ্চয় আসে। একটু শুনে আসি যেন আবু জাফর সূর্য। হ্যাঁ, আমি রৌনক ভাইয়ের সাথে একটু বিষয় যুক্ত করে বলি। হ্যাঁ, একটা ইউনিয়নে কিন্তু একটা কমিটি করা হয়েছে, কিন্তু আমি গণমাধ্যমে কাজ করতে গিয়ে অনেক জায়গায় আমি ফোন করে দেখেছি, অন্ততপক্ষে 20 জায়গায় যে 2-1 জায়গায় যে মিটিং হয়েছে, সভা হয়েছে, এরকম কোনো নজির কিন্তু নেই। এগুলো খাতা কলমে থাকতে হবে। যেটুকু আছে যে এই করোনাকালীন সময় যে কোনো প্রণোদনা সরকার দিয়ে থাকে, স্থানীয় সরকারের প্রতিনিধিরা ওইটা নিয়ে কিভাবে এদিক ওদিক করা যায় তার জন্য ব্যস্ত থাকে। আসলে যারাদেরকে আমাদের সমাজ অভ্যন্তরে যাদের প্রভাব রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে প্রভাবটা রয়েছে, সেই প্রভাবটা কাজে লাগানো দরকার। যেমন শিক্ষকদের ব্যাপারটা, শিক্ষকদের আপনি বেতন দিয়েছেন,
কোনো প্রাথমিক স্কুলের শিক্ষক তো সরাসরি রেভিনিউর খাত থেকে বেতন পায়, তাদের তো কোনো কাজে লাগান নেই। এবং এটা আরও একটি ঘটনা হচ্ছে, তারা কিন্তু ওই ক্যাচমেন্ট এরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আগে আর দূর থেকে আসে না, ওই নিজস্ব এরিয়ায় স্কুলে বদলি তার পদায়ন হয়। তাদেরকে কাজে লাগানো যেত, একটা মাধ্যমিক মানে কোনো কাজে লাগান নেই। স্থানীয় সরকারের প্রতিনিধিদের যে বাজারে একটি বাজার কমিটি করা যেত, তোমার বাজার এই পরিস্থিতিতে খোলা হবে, এই পরিস্থিতিতে খোলা হবে না, বাজার কমিটিকে তদারকি করতে হবে। কিন্তু সেই জায়গাগুলো যে একদম ওইখানে গিয়ে যে আপনি একটা ঔষধ খাওয়ার পরে যেমন শরীরের সকল জায়গাটা ছড়িয়ে পড়ে, তাহলে সেটা ওষুধটা কার্যকর হলো। আর যদি আপনি এই যে সিদ্ধান্তগুলো নিলেন, যদি সকল জায়গায় যদি এটা ছড়িয়ে না পড়ে, তাহলে শুধুমাত্র ঢাকাতেই যদি মন্ত্রী পরিষদ বিভাগের সচিব সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয়, এটা দিয়ে দিলাম শাহী অ্যালার্ম জারি করে দিলাম, ব্যবস্থা নিয়ে হোক, তার কিন্তু কিছু হবে না। আপনাকে ওইখানে কার্যকর করতে দিতে হবে। নতুবা এখন যে অবস্থা, আমি যেমন বলছিলাম যে এখন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দ্বারা জন অর্থনীতিবিদদেরকেও যুক্ত করতে হবে, জনপ্রশাসনের সাথে যে অভিজ্ঞগুলো, জনব্যবস্থাপনার সাথে যারা যুক্ত, সেই মানুষগুলো এর থেকে মহামারী আর আসবে কিনা এই বাংলাদেশে বা পৃথিবীতে, তা কিন্তু আমাদের জানা নেই। কিন্তু এই সময় যদি আমাদের জন অর্থনীতিবিদ, জনপ্রশাসনের যে মানুষগুলো যারা অভিজ্ঞ, কিংবা জনস্বাস্থ্যের যে তাদের সর্বোচ্চ চেষ্টাটা যদি একত্রে এক জায়গায় আমরা জড়ো করতে না পারি, এই জনযুদ্ধ, এই যে মহাযুদ্ধ করোনার বিরুদ্ধে, এইখানে যদি আমরা এখনো যদি ঐক্যের জায়গায় বা সর্বোচ্চটা না দিতে পারি, তার কখন দিতে পারবো? নিশ্চয়ই। আমি একটু বিরতি নেব জনাব আবু জাফর সূর্য, বিরতির পর ফিরবো আপনার কাছে। আমার না, বিরতির পর মাসুদ কামাল কাছে ফিরবো। মাসুদ কামাল দুটো ভবিষ্যৎবাণী কথা বলেছে, সেই ভবিষ্যৎবাণী শোনা হয়নি, শুনতে চাই আপনার ভবিষ্যৎবাণী। না, আনফরচুনেটলি কেন বলেন? আমি আপনার কথা না শুনে চলে গেছি। মানে এটা আমার লাভ হয়েছে, ওনাদের কথা আমি একটু শুনে ফেলেছি, শুনে ফেলে এখন আমার ভবিষ্যৎবাণীটা একটু দৃঢ় হবে, এই জন্য আর কি। ভবিষ্যৎবাণী নাম্বার 1, জি, বাংলাদেশের কোনো গার্মেন্টস একদিনের জন্য বন্ধ করা সম্ভব হবে না। 1 নম্বর আপনি দেখে নিন, মিলাই নিন। 2 নম্বর হলো যেটা নাকি ভয়ঙ্কর, সেটা হলো গিয়া, আমি এটা ভাবতে আসছিলাম, ঈদের পর এবং ধরেন আপনার অগাস্টের মাঝামাঝি থেকে অবস্থা এতটাই খারাপ হবে, ঢাকা শহরের প্রধান আলোচিত বিষয় হবে অক্সিজেন। মাই গড, এটা না হোক, এটা আমরা চাই। অন্তত আপনার এই যেভাবে চলছে, আমি বললাম এটা যেন 15 তারিখের দিকে না হয়, 15 তারিখ থেকে স্টার্ট হবে, ঢাকা শহরের প্রধান আলোচিত বিষয় হবে অক্সিজেন। আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের দুর্ভাগ্যের কথা জানেন, আমি বলি আপনাকে, দুর্ভাগ্যটা হলো সবাই জানি কি হচ্ছে, সবাই কিন্তু জানি, কিন্তু আমাদের কেন যেন একটা ধারণা কাজ করে আমাদের মধ্যে, এখনো তো কিছু হয় নাই। দেখেন, গত ঈদের আগে আমি নিজে বলতে শুনেছি, এই প্রফেসর নজরুল ইসলাম, ওনাকে আমি বলতে শুনেছি, উনি বলেছেন যে ঈদের পরে এই গ্রামের এলাকাগুলো থেকে, পেরিফেরিগুলি থেকে, সীমান্ত এলাকাগুলি থেকে এই ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপটা ঢাকার দিকে আসতে থাকবে। একদম তাই, মানে তাই হয়েছে। উনি যা বলেছেন হুবহু তাই কিন্তু হয়েছে। উনি বলেছেন, আমি শুনেছি, আর কেউ শুনে নাই, সবাই শুনছি। আমার আপনার হয়তো কিছু করার ছিল না, আমি আপনার হয়তো ওদিকে যাইনি। দেখেন, গত ঈদে আমার ফ্যামিলি, আমার ঢাকায় আমার আর 2 ভাই থাকেন, ওরা সবাই গ্রামের বাড়ি যাবে, আমি কিন্তু যাইনি। আমি বলি না, আমি যাবো না। আমার জন্য আমি সরকারের হাজারো সমালোচনা করি, কিন্তু সরকার তো বলেছে যেতে, না বলেছে সেটা আমি শুনবো, সরকার যা বলেছে এটা আমি শুনবো। তারপরে না হলে না হবে, কি করবো? আমার তো কিছু করার না। আমি তো আমার জীবন, যৌবন, ভবিষ্যৎ সব সরকার হাতে সই পাইতেছি রে ভাই, দিছে কিন্তু। তার অর্ডার আমাকে মানতে হবে, অর্ডার আমি মানবো, কিন্তু অর্ডার মানতে গিয়ে আমি যে পেইন অনুভব করছি সেটাও আমি বলবো। আমি বলবো যে আমি ব্যথা পাচ্ছি, আপনি এই সিদ্ধান্তটা ঠিক হচ্ছে না, এটাই আমি বলবো, কিন্তু মানবো আমি তারটা। আমি যাইনি, কিন্তু তখন যে জিনিসটা হয়েছে, যে জিনিসটা হবে বলেছিলেন উনি, তাই হয়েছে। আমার ভয়টা কথা সেটা আমি বলি আপনাকে। দেখেন, আমি কিন্তু লকডাউনের পক্ষের লোক না, লকডাউনে আমারও কষ্ট হয়, লকডাউনের কষ্টটা আমি বুঝি, বাট আমার কোশ্চেনটা হলো কি, যে লকডাউন ছাড়া যে কাজটা আমাদের করা উচিত ছিল, আমরা তো সেই কাজটা করতে পারছি না। আমি মনে করি, আমি বিশ্বাস করি আমার একজন অভিজ্ঞতা দিয়ে, যে লকডাউনের যে গুরুত্বপূর্ণ ছিল মানুষকে মাস্ক পরানো, সেইটা আমরা পারি নাই। এখন বলবেন যে কে পারে নাই, আমি কিছু বললেই বলবেন যে ভাই বিএনপি পারে নাই, জামাত পারে নাই, অমুক আওয়ামী লীগ, এইভাবে না, পরস্পরকে দোষারোপ করে আপনার কোনো লাভ হবে না। কিন্তু আপনি মাস্ক পড়ছেন, আমি পড়ছি না, আমি কিন্তু আপনার ক্ষতি করছি। এই রোগ কিন্তু আওয়ামী লীগ, বিএনপি চিনে না, কিন্তু
কিন্তু এখন যদি কেউ মনে করে যে ওই বাড়িতে ঘর পড়ছে, আমি একটু আলু পোড়া দিয়ে আসি, এখন কিন্তু আমাদের এখানে এই জিনিসটাই হচ্ছে না, যে নিশ্চয়ই। করোনা পেয়েছি, আমি একটু দুর্নীতি করে নেই। এই আমি একটা দুর্নীতির ঘটনা বলি, এখন দুর্নীতিটা না, কোন বেশি পর্যায়ে পড়ছে? বেশি বেশি বলেন না না, আমি দুর্নীতির এক মিনিটে কথা। শেষ করি। দেখেন দুর্নীতিটা এখন হচ্ছে জানেন কি, এখন দুর্নীতি হচ্ছে ঘোষণা দিয়ে দুর্নীতি করে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দুর্নীতি করে যে আমি এটা করছি, কিন্তু পারলে ঠেকাও। একটা সিম্পল উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আমরা ভ্যাকসিন কিনছি অ্যাস্ট্রাজেনেকার 1 কোটি ভ্যাকসিন। এই দাম নিয়ে বলবেন আপনি, আমি দাম নিয়ে বলবো, বুঝতে পারছি। সেটা আমি কিনছি $5 করে। জি। সেটার দাম কেমন করে 3000 টাকা হয়, এবং স্বাস্থ্য অধিদপ্তর সেটা বিজ্ঞাপন দিয়ে বলতেছে যে আমি 3000 টাকা ব্যয় করছি। এটা আবার কেমনে সম্ভব? আবার একটা ব্যাখ্যা দিয়েছে, আমি ওই আলোচনায় যাব। মাসুদ কামাল যেটি ব্যাখ্যা বলছিলেন দিন, কি জনাব ব্যাখ্যা কাজী দিন? রওনাক, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অলমোস্ট আমরা বিভিন্ন সময় হসপিটালের যিনি কর্মকর্তা আছেন, বিভিন্ন ঢাকা সহ ঢাকা মেডিকেল, তারপর কোভিড হসপিটাল, সকলেই কিন্তু ঠিক মাসুদ কামাল যে কথাটা বলছে সেটাই বলেছে যে আমাদের যে হারে রুগী আসছে, এভাবে যদি রুগী আসে, ঠিক এই মুহূর্তের খবর হচ্ছে মাত্র 3 থেকে 3,500 সিট খালি আছে, এবং প্রতিদিন 10 থেকে 12,000 রুগী আসতেছে, মানে রুগী আক্রান্ত হচ্ছে, এবং তার মধ্যে 8 থেকে 10 ভাগ, মানে প্রতিদিন সংক্রমণ হচ্ছে 10 থেকে 12,000-এর বেশি, এবং তার মধ্যে 8 থেকে 10 ভাগ শুধু ঢাকার হাসপাতালে আসতেছে। এভাবে যদি আসতে তাহলে মাত্র ধারণ ক্ষমতার 5 থেকে 7 ভাগ যে খালি আছে সেটি পূরণ হয়ে যাবে, এবং পরবর্তীতে আমরা আর হসপিটালে জায়গা দিতে পারবো না। মাসুদ কামাল নিশ্চয়ই সঠিক, এই দিকটা নিশ্চয়ই আমরা বলবো যে এটা একটু ভয়াবহ অবস্থা। অবশ্যই তাই। আমি এই ব্যাপারে উনি যে কথা বলেছেন আমি সম্পূর্ণ একমত। পাশাপাশি আমার যে বক্তব্য, যেটা ওনারও আক্ষেপ, সেটা হলো যে এই যে 1.5 বছর সময় আমরা পেয়েছি, এই 1.5 বছরে আমরা কেন হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা করিনি? আমরা জানি যে এরকম আসছে, সারা পৃথিবী জুড়ে আসছে, বাংলাদেশে আরও বেশি আসবে। এবং আমি যে কথা বলেছি, ভাইরোলজি সম্পর্কে ওনারা বিশেষজ্ঞ, কিন্তু বাকি জিনিসগুলো তো ওনারা তো ঠিকই মানে প্রেডিকশন করেছেন, এবং সেই প্রেডিকশন যে হচ্ছে, আমরা অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেনের আমরা ব্যবস্থা করতে পারিনি। ফলে এখন দেখবেন যে অক্সিজেনের অভাবে চারিদিকে মারা যাচ্ছে। এই যে বসুন্ধরাতে যে একটা ফিল্ড হসপিটাল করা হলো, তো সেটাকে কন্টিনিউ করা হলো না কেন? আমি যে কথাটা বললাম, আমাদের এখানকার সবাই খালি সাময়িক জিনিসটা চিন্তা করে, দূরদর্শী কিছু চিন্তা করে না। যে কথা উনি বললেন অগাস্টের, যদি আল্লাহ না করুক, আমরা চাই না যে এরকম ভয়াবহ অবস্থা হোক, কিন্তু যদি হয় তখন তো সেটা সামাল দেবার উপায় নাই, কোনো ব্যবস্থা নাই, বরং আমরা এরকম একটি পরিস্থিতিকে ইনভাইট করছি নানাভাবে, ঈদযাত্রা বলেন, হাট বলেন, সব ক্ষেত্রে। হ্যাঁ, আমি এখন আপনাকে একটা জিনিস বলি, সেটা হলো যে এর আগে লকডাউন যেটা হলো, যেটাকে যেহেতু কঠোর লকডাউন সামনে আসছে, তাহলে আগেরটাকে আমি মধ্যম লকডাউন বলি। হাস্যকর সমস্ত এই ছুটিকে, লকডাউনকে ছুটি বলে দিলাম, সাধারণ ছুটি। তো এই লকডাউনে কি দেখলাম? যেটা দেখলাম সেটা ভীষণ ভয়াবহ। লকডাউন আপনি ভায়োলেট করেছেন দেখে আপনাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে আপনাকে কিসের জন্য? স্বাস্থ্যবিধি আপনি মানেন নাই দেখে অ্যারেস্ট করা হলো। আপনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হলো, থানাতে আপনাকে 70 জন লোককে গাদাগাদি করে হাজতখানে রাখা হলো। থানায় না, তাই নিয়ে গেছিল ঢাকা মহানগর কোর্টে, কিন্তু আসলে পরে মানে এই লিমিটেশন আমাদের আসলে আছে, এর থেকে বের হওয়ার সুযোগ আমি বলছি তাহলে পরে কিছু জরিমানা করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু যাদেরকে নিয়ে গেল হাজতখানা থেকে নিয়ে কোর্ট হাজতে নিল, তার মানে প্রিজনার ভ্যানে তুলে নিল। প্রিজনার ভ্যানে 50 জন লোক একসাথে থাকলে পরে স্বাস্থ্যবিধি থাকে কোথায়? নিশ্চয়ই এই লিমিটেশন থেকে আমরা আসলে বের হতে পারছি না কিছু কারণে। আমি জনাব আবু জাফর সুজি শুনে আসি আপনার কাছ থেকে, শেষ সময় আছি। জি, আমার শেষ সময়ের যে কথা দুজনে যে আলোচনা করেছে, যে আলোচনার সাথে সাথে আমার যুক্ত করার বিষয়টা হচ্ছে এই হাসপাতালের যে লিমিটেশন আছে, সেটা তো আমাদের আমরা করতে পারতাম, সেটা তো অন্য জিনিস। এখন যে লিমিটেশন আছে সেটা কিভাবে আমরা একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে মাসুদ কামাল ভাই এবং রওনক হাসান ভাই যে কথাগুলো বলেছে, যে 1.5 বছরের মধ্যে দিয়ে আমরা 35টি জেলা হসপিটালে অক্সিজেনের ব্যবস্থা করতে পারি নাই। তাহলে এখন পরিসংখ্যান রয়েছে যে সারা দেশ থেকে ঢাকাতে এখানে হসপিটাল ভরে যাচ্ছে, ঢাকার সংক্রমণ অন্যদের চেয়ে একটু তুলনামূলক কম। তাহলে ওইখান থেকে অ্যাম্বুলেন্স ভরে ভরে কিন্তু ঢাকাতে চিকিৎসার জন্য আসছে, কারণ যেখানটায় নাই। এবং কারা আনতে পারছে? যাদেরকে আর্থিক সামর্থ্য রয়েছে। এখন যাদের আর্থিক সামর্থ্য নেই, আজকে রিপোর্ট হলো সূর্য ভাই যে 4 জন রাস্তায় যানজটের কারণে এরকম 4 জন রোগী আসছে, তার মধ্যে 2 জন রোগী মারা গেছে। জি, তা যাদের সামর্থ্য রয়েছে, আর্থিক সামর্থ্য, তারাই হয়তো বা আসবার বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পেরেছে, আর যারা পারেনি
তাতে নিশ্চিত নিশ্চয়ই। এখানে মৃত্যু। কারণ আমরা তো দেখেছি যে বাংলাদেশেই অভিজ্ঞতা রয়েছে যে খুলনাতে এবং সাতক্ষীরাতে অক্সিজেন না পাওয়ার কারণে মৃত্যু দেখেছি তো আমরা। জি। তাহলে এই 35টি জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার পরেও কিংবা ওই খাতে অর্থ বরাদ্দ থাকার পরেও সেখানে যে ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, তাহলে এইটার দায় দায়িত্ব কে নেবে? মানে যে মাসুদ কামাল ভাই বলছেন, প্রফেসর নজরুল ইসলাম সাহেব যে ধারণাটা দিয়েছিল এর আগে, সেগুলো সে ভাইরোলজিস্ট এবং সে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, না, তার এই কাছ থেকেই প্রেডিকশন করার জন্য খুব মানে অনেক জ্ঞানী হওয়ার দরকার আছে বলে আমি মনে করি। যাই হোক না, তারা তো জ্ঞানী হিসেবে আমরা তাদের মেসেজটা গ্রহণ করতে চাই, সেই বার্তাটা আমরা গ্রহণ করতে চাই। এখন হচ্ছে যে আপনি যেমন মাসুদ কামাল ভাই বলছে যে অগাস্টের 15 তারিখ বা তারপরে আমাদের যে অক্সিজেন আরো হাহাকার হয়ে যাবে, তো এই মেসেজটা যদি কোনো না কোনোভাবে কেউ আমলে না নেয়, আমরা বলে গেলাম, বিশেষজ্ঞরা বলল, কিন্তু আমলে নেওয়া হলো না। আমলে যদি না নেন তাহলে কি হবে? শুধু বলাই বললাম যে আপনি বলতে থাকেন, আমি শুনতে থাকলাম। রাষ্ট্র তার নাগরিককে যদি নিরাপত্তা না দিতে পারে, আমি রাষ্ট্রকে আমার যা দেওয়ার দিয়েছি। মানে নাগরিকেরও তো কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব যেটি মাসুদ কামাল বলছিল যে রাষ্ট্র বলেছে আমি 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 বাড়ি যাইনি, সেই দায়িত্বর জায়গা থেকে তো আসতে হবে। শোনেন, নাগরিকরা এখান থেকে আমি একটু বলতেই হয়, আমাকে অধ্যত্ত নেবেন না। সেটা হচ্ছে যে পৃথিবীর সকল রাষ্ট্রেই আইন ভাঙার একটা প্রবণতা থাকে, সবাই যে আইন মানের ব্যাপারটা তা নয়। আইন যদি নাই ভাঙে তাহলে আইনের তৈরি হয় কেন? আইন দিয়েই তো ওইটা জায়গায় সুরক্ষা দেওয়ার ব্যাপার একদমই শেষ পর্যায়ে আছে। সেক্ষেত্রে আমাদের যেমন হচ্ছে যে মাস্ক পরাটা, হাত ধোয়াটা, এইটা যদি শতভাগ না 80% কার্যকর করেন, কোনো লকডাউন দরকার নাই, জীবন জীবিকা ঠিকঠাক মতো চলবে। জি, জনাব মাসুদ কামালকে একটু সময় দিতে হলে ভালো হতো, আমার একটু শুনতে চাচ্ছিল মাসুদ কামালের। একদম সময় নাই, বলা হচ্ছে যে সময় নেই। জি, জনাব আবু জাফর সূর্য, জনাব কাজী রওনাক এবং জনাব মাসুদ কামাল, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।